ছাত্রছাত্রীরা, সম্পূর্ণ নতুন আরও একটা ক্লাস নিয়ে তোমাদের কাছে চলে এলাম। আমি তোমাদের এসপি ম্যাম ক্লাস এডুকেশন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে যে ক্লাসটা শুরু করতে চলেছি সেটা কিন্তু তোমরা অলরেডি থাম্বনেল দেখেই বুঝে গেছো। হ্যাঁ, আজ তোমাদের জন্য যে ক্লাসটা নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে মৃত্তিকা সৃষ্টির নিয়ন্ত্রকগুলি সম্পর্কে যা জানো লেখো। খুব 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 গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এই প্রশ্নটা কিন্তু মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উভয়ের ক্ষেত্রেই খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। বিশেষত তোমরা এই বছর যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো তোমাদের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। সুতরাং এই প্রশ্নটা যেহেতু আজকের এই ক্লাসে আলোচনা হতে চলেছে তার জন্য তোমাকে ক্লাসটা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, যাতে তুমি উত্তরটা সম্পূর্ণভাবে বুঝে নিতে পারো এবং সম্পূর্ণ নিজের ভাষায় সুন্দর করে উত্তরটা লিখে আসতে পারো। এই যে প্রশ্নটার কথা বললাম এটা মূলত একটা বড় মার্কের প্রশ্ন হিসেবে আসে, মূলত 5 মার্কের প্রশ্ন হিসেবে আসে। তো এই প্রশ্নটা কখনো কখনো আবার একটু ঘুরিয়েও আসতে পারে। সেই ঘুরিয়ে আসা ধরনটা বা সেই প্রশ্নের যে কিরকম পদ্ধতি হয় সেটা কিন্তু আমি একটু পরে তোমাদেরকে ক্লাসটা বোঝানোর সময় বলবো, কারণ সেই সময় বললে তোমাদের বুঝতে আরো সুবিধে হবে। তাহলে চলো আর একটু দেরি না করে আমরা ক্লাসটা শুরু করে দিই। মাটি সৃষ্টির নিয়ন্ত্রক, এটা যখনই আমরা আলোচনা করব তার আগেই আমাদেরকে তাহলে জানতে হবে যে মাটি কাকে বলবো আমরা। তোমরা জানো একদম সৃষ্টির শুরুতেই যে শিলাটা গড়ে উঠেছিল সেটা হচ্ছে প্রাথমিক শিলা বা আগ্নেয় শিলা। তো এই যে আগ্নেয় শিলা বা প্রাথমিক শিলা সেটা কিন্তু মাটি নয়। তারপরে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন পদ্ধতির মাধ্যমে মাটির সৃষ্টি হয়েছে। এই যে আদি শিলা বা মাতৃশিলা বা যেটাকে জনিত্রী শিলা বলা হয়, এই শিলাটা কিন্তু বিভিন্ন রকমের প্রাকৃতিক শক্তি, সেই শক্তিগুলো মানে কি রকম শক্তি, কোন কোন প্রাকৃতিক শক্তির কথা বলতে পারি, সেটা সূর্যের তাপ হতে পারে, বৃষ্টিপাত হতে পারে, নদীর স্রোত হতে পারে, বায়ু প্রবাহ হতে পারে। এই সবের দ্বারা কি হলো না ওই যে আদিশিলা বা মাতৃশিলা বা জনিত্রী শিলা সেটা কি হলো চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়ে এই যে প্রক্রিয়াটা মানে যে প্রক্রিয়া চূর্ণ বিচূর্ণ হলো এটাকে আমরা বলছি আবহবিকার পদ্ধতি। আর এই আবহবিকার পদ্ধতির মাধ্যমে যেটা তৈরি হলো সেটাকে বলা হচ্ছে রেগোলিথ। তো এই যে চূর্ণ বিচূর্ণকৃত রেগোলিথ সেটা থেকেই কিন্তু পরবর্তীকালে মাটির সৃষ্টি হয়। এইবার এই যে পরবর্তীকালে মাটির সৃষ্টি হয় তাহলে কাদের দ্বারা মাটিটা সৃষ্টি হয়, পরবর্তীকালে কারা ভূমিকা পালন করে মাটিটা সৃষ্টিতে সেটাই তো আমরা আলোচনা করতে চলেছি। যারা মাটির সৃষ্টিতে ভূমিকা নেয়, অংশগ্রহণ করে তাদেরকেই তো আমরা নিয়ন্ত্রক বলবো, কারণ তারা মাটির সৃষ্টির প্রক্রিয়াটাকে টোটালটাকেই নিয়ন্ত্রণ করছে, তাই সেগুলোকে আমরা নিয়ন্ত্রক বলছি। তো এই যে মাটি সৃষ্টির নিয়ন্ত্রক এই সম্পর্কে দুজন মৃত্তিকা বিজ্ঞানী কিন্তু খুব উল্লেখযোগ্য বা পরিচিত। তাদের মধ্যে একজন হচ্ছেন রুশ বিজ্ঞানী ডকুচেভ আর একজন হলেন জেনি। তাহলে দেখো এই যে রুশ মৃত্তিকা বিজ্ঞানী ডকুচেভের কথা বললাম, তিনি কিন্তু মৃত্তিকা সৃষ্টির ক্ষেত্রে একটা সমীকরণের কথা বলেছিলেন। সেই সমীকরণটা কি সেটা দেখিয়ে দিচ্ছি। ডকুচেভ বলেছিলেন যে S = F ClO2P এগুলোর কি মানে না, S বলতে তিনি বুঝিয়েছিলেন সয়েল অর্থাৎ মাটি, Cl বলতে বুঝিয়েছেন ক্লাইমেট অর্থাৎ জলবায়ু, O বলতে বুঝিয়েছেন অর্গানিজম বা জীবজগৎ, P অর্থাৎ প্যারেন্ট রক যেটাকে আমরা বলছিলাম আদিশিলা, মাতৃশিলা বা জনিত্রী শিলা। এরপরে যেটা ছিল সেটা হচ্ছে টি বলতে তিনি বুঝিয়েছেন টাইম অর্থাৎ সময়। যে এফ এর কথা বলা হয়েছে, এই এফটা তাহলে কি, এফ হচ্ছে ফাংশন। তাহলে এই যে S = মানে মৃত্তিকা হলো কিসের ফাংশনের ফলে করে উঠছে না, ক্লাইমেট, অর্গানিজম, প্যারেন্ট রক আর টাইম মানে জলবায়ু, জীবজগৎ, আদিশিলা আর সময়। এইগুলোর ওপর ভিত্তি করে মৃত্তিকা নিয়ন্ত্রিত হয় বা মৃত্তিকা সৃষ্টি হতে পারে। এইগুলোকেই কিন্তু ডকুচেভ মৃত্তিকা সৃষ্টির নিয়ন্ত্রক বলে বলেছেন। আর একজন মৃত্তিকা বিজ্ঞানী যার কথা আমরা একটু আগেই বলছিলাম তার নাম হচ্ছে জেনি, বিজ্ঞানী জেনি তিনি আর একটা সমীকরণের কথা বললেন। সেই সমীকরণে নতুন আর একটা কথা সংযোজিত হলো। সেটা কিরকম না, এই দেখো বিজ্ঞানী জেনি তিনি যে সমীকরণটা বললেন সেখানে সেই সমীকরণ অনুযায়ী S = F ClO2P তাহলে আমরা কি দেখতে পেলাম, ডকুচেভ যে সমীকরণের কথা বলেছিলেন তার সমস্তটা একই রকম থাকলো, শুধু সংযোজিত হলো কোনটা না আর।
তোমাদের এখানে লিখে দেখিয়েছি। আর মিনস হচ্ছে রিলিফ অর্থাৎ ভূ প্রকৃতি। তিনি এর সঙ্গে নিয়ন্ত্রক হিসাবে ভূ প্রকৃতিকেও কিন্তু অ্যাড করে দিয়েছেন জেনির মতে। তাহলে সয়েল হচ্ছে এমন কিছুর ফাংশন, তার মধ্যে কি কি থাকবে, সেখানে যেমন থাকবে জলবায়ু, যেমন থাকবে জীবজগৎ, তেমনি থাকবে ভূ প্রকৃতি, তার সঙ্গে সঙ্গে থাকবে জনিত্রীশিলা বা মাতৃশিলা বা আদিশিলা, আরও সঙ্গে থাকবে সময়। এই সমস্ত কিছুর মেলবন্ধনেই কিন্তু মৃত্তিকা সৃষ্টি হতে পারে বলে জেনি বক্তব্য প্রকাশ করেন। এই যে আমরা দুজন বিজ্ঞানীর কথা শুনলাম, ডকুচে বা জেনি, এদের দুজনের মতামতকে গুরুত্ব দিয়ে বর্তমানে মৃত্তিকা যে সৃষ্টির নিয়ন্ত্রক সেগুলোকে ধরে নেওয়া হয়েছে সর্বজন স্বীকৃত হিসেবে। মূলত জেনির যে মতবাদ সেটাকেই স্বীকৃতি দেওয়া হয়েছে। এই অনুযায়ী মৃত্তিকা সৃষ্টির যে নিয়ন্ত্রক, সেই নিয়ন্ত্রকগুলোকে কিন্তু পরবর্তীকালে আবার দুটো ভাগে ভেঙে দেখানো হয়েছে। সেই দুটো ভাগ কি কি আমি এখানে তোমাদেরকে সেটাই দেখানোর চেষ্টা করেছি, দেখে নাও। দেখো, মৃত্তিকা সৃষ্টির যে নিয়ন্ত্রক, সেই নিয়ন্ত্রকটাকে মূলত দুভাবে ভাগ করা হয়। একটা হচ্ছে সক্রিয় নিয়ন্ত্রক বা যেটাকে বলা হয় অ্যাক্টিভ ফ্যাক্টর, আর একটা হচ্ছে নিষ্ক্রিয় নিয়ন্ত্রক যেটাকে বলা হয় থাকে প্যাসিভ ফ্যাক্টর। এবার আমরা যে সমস্তগুলো এর আগে দেখে এলাম তার মধ্যে কোনগুলো তাহলে সক্রিয়ভাবে ভূমিকা নেয় মৃত্তিকা সৃষ্টিতে, না সেই জায়গায় বলা হয়েছে জলবায়ু আর জীবজগৎ। এই জলবায়ু আর জীবজগৎ হচ্ছে মৃত্তিকা সৃষ্টিতে সক্রিয়ভাবে ভূমিকা গ্রহণ করে। আর নিষ্ক্রিয় হিসেবে যাদের কথা বলা হয়েছে সেটা হচ্ছে আদিশিলা, ভূ প্রকৃতি আর সময়। তাহলে সক্রিয় হিসাবে আমরা দেখলাম যারা মূল অংশগ্রহণ করলো বা মূল যে নিয়ন্ত্রকগুলো সেটা হচ্ছে জলবায়ু আর জীবজগৎ। তো জলবায়ু এই যে অংশটা, আমরা মূলত জলবায়ু কোন কোন জিনিস নিয়ে জলবায়ুকে প্রকাশ করি, সেটা হচ্ছে উষ্ণতা আর বৃষ্টিপাত। তাহলে উষ্ণতা আর বৃষ্টিপাত মিলিয়ে যে জলবায়ু, সেটা মৃত্তিকা সৃষ্টিতে একটা বড় ভূমিকা গ্রহণ করে। সেটাকে সক্রিয় নিয়ন্ত্রক বা অ্যাক্টিভ ফ্যাক্টর বলা হচ্ছে। তারই সঙ্গে সঙ্গে বলা হচ্ছে জীবজগৎ, যেখানে কিনা রয়েছে বিভিন্ন উদ্ভিদ আর প্রাণী গোষ্ঠী। সেই উদ্ভিদ জগৎ এবং প্রাণী জগৎও সক্রিয় ভূমিকা নেয় মৃত্তিকা সৃষ্টির নিয়ন্ত্রক হিসাবে। নিয়ন্ত্রক হিসাবে যেগুলো নিষ্ক্রিয় কথা বললাম, অর্থাৎ প্যাসিভ ফ্যাক্টর যেগুলো, ভূ প্রকৃতি, মাতৃশিলা আর সময়, এই যে নিষ্ক্রিয় নিয়ন্ত্রকগুলোর কথা বললাম, এই সমস্তগুলো সম্পর্কে আমরা আলোচনা করে নেব। তবে এই জায়গায় তোমাদের বলে রাখি, একদম শুরুতেই যেটা তোমাদের বলছিলাম যে প্রশ্ন কিন্তু আবার ঘুরিয়ে অন্যভাবেও আসতে পারে। এইবার তোমাদের বলি যে কিভাবে আর প্রশ্নটা আসতে পারে। কখনো তোমাদের প্রশ্নটা এইভাবে আসতে পারে, মৃত্তিকা সৃষ্টির সক্রিয় নিয়ন্ত্রকগুলি সম্পর্কে জানো বিবৃত করো। আবার কখনো বলতে পারে মৃত্তিকা সৃষ্টির নিষ্ক্রিয় নিয়ন্ত্রকগুলি সম্পর্কে জানো বিবৃত করো। আবার কখনো এটাও বলতে পারে মৃত্তিকা সৃষ্টির ক্ষেত্রে জলবায়ু এবং আদিশিলার ভূমিকা উল্লেখ করো। তাহলে এখানে সক্রিয় উপাদান হিসেবে জলবায়ুর কথা জানতে চাওয়া হলো, আবার নিষ্ক্রিয় উপাদান হিসেবে আদিশিলার কথা জানতে চাওয়া হলো। তো এইভাবে কিন্তু যে কোনো একটা সম্পর্কেও জানতে পারে। তো তোমার প্রশ্ন যাই আসুক না কেন, তোমাকে এই টোটালটাই কিন্তু ভালো করে জেনে রাখতে হবে, তাহলেই তোমাকে প্রশ্ন যেমনই দিক সেটার উত্তর তুমি খুব সহজেই করে আসতে পারবে। চলো এখন তাহলে আমরা এই প্রত্যেকটা নিয়ন্ত্রক সম্পর্কে একটু করে আলোচনা করে নেব। দেখো, প্রথমেই আমরা জলবায়ু হিসেবে যেটা বলেছি সেটা হচ্ছে উষ্ণতার কথা বলেছি। তো এই যে উষ্ণতা, সমস্ত এলাকার উষ্ণতা একই রকম হয় না। আর আমরা যে মাটি সৃষ্টির কথা বারবার বলছি, এই মাটিটাও কিন্তু হঠাৎ করে সৃষ্টি হয়ে যেতে পারে না। মাটি সৃষ্টির জন্য বহু বছর সময় লেগে যায়। একটা রেগলিত প্রক্রিয়া থেকে মাটি পর্যন্ত পরিণত হতে বেশ কয়েক বছর সময় লেগে যায়। অনেকটা সময় ধরে মাটি যেহেতু সৃষ্টি হয়, তাই সেক্ষেত্রে কিন্তু উষ্ণতা আর বৃষ্টিপাত একটা বড় ভূমিকা পালন করে। সেটা কীরকম না, উষ্ণতা যেখানে বেশি, স্বাভাবিকভাবেই সেখানে কিন্তু যান্ত্রিক আবহবিকার খুব বেশি পরিমাণে হবে। আবার যেখানে উষ্ণতা কম, সেখানে যান্ত্রিক আবহবিকার ততটা পরিমাণেও হতে পারবে না। তাহলে সেই দুটো জায়গা, যেখানে উষ্ণতা বেশি আর যেখানে উষ্ণতা কম, তাদের মধ্যে মাটির যে প্রক্রিয়া বা মাটির সৃষ্টি সেটাও কম বেশি পরিলক্ষিত হবে। তাই যে অঞ্চলের উষ্ণতাটা বেশি সেখানে কিন্তু তাড়াতাড়ি মৃত্তিকা সৃষ্টি হয়। যে অঞ্চলের উষ্ণতাটা কম, অপেক্ষাকৃত শীতল প্রকৃতির অঞ্চল হলে সেখানে মৃত্তিকা সৃষ্টিটা ধীর গতিতে হয়। ঠিক তেমনি বৃষ্টিপাতের ক্ষেত্রেও একই কথা বলা যায়। বৃষ্টিবহুল যে এলাকা, সেখানে কিন্তু রাসায়নিক আবহবিকার খুব
খুব বেশি পরিমাণে হবে এবং খুব সহজেই সেখানে মৃত্তিকা সৃষ্টি হতে পারবে। তার মানে সেখানে সময়টা কম লাগবে। আর যে অঞ্চলটা শুষ্ক প্রকৃতির, বৃষ্টিহীন, সেখানে কি হবে, মরুমৃত্তিকা দেখা যাবে। সেখানে মৃত্তিকার ধরন, বৈশিষ্ট্য, স্তরায়ন সমস্তটাই পরিবর্তিত হয়ে যাবে। যেমন উষ্ণতা যদি বেশি হয় তাহলে সেখানে কেমন মৃত্তিকা হবে না, ক্ষারধর্মী চুন সমৃদ্ধ মৃত্তিকা সৃষ্টি হবে। আর যেখানে উষ্ণতা কম সেখানে কেমন হবে, সেখানে আম্লিক ধর্মী বা অম্লধর্মী যে মৃত্তিকা সেটা সৃষ্টি হবে। আবার যে অঞ্চলে বৃষ্টিপাত বেশি সেখানে কি হবে, মাটির যে কৈশিক প্রক্রিয়া, জলের যে কৈশিক প্রক্রিয়া বা ধৌত প্রক্রিয়া সেইগুলো সংঘটিত হবে। কৈশিক প্রক্রিয়া মানে মাটির ভেতরে যখন জল প্রবেশ করছে সেটাকে বলা হচ্ছে কৈশিক প্রক্রিয়া। আর ধৌতকরণ প্রক্রিয়া মানে ধুয়ে যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে কি হবে, মাটির যে স্তর বিন্যাস সেক্ষেত্রেও কিন্তু অনেকটাই ভিন্ন বৈশিষ্ট্য দেখা যাবে বৃষ্টি বহুল অঞ্চল আর বৃষ্টিহীন বা প্রায় শুষ্ক অঞ্চলের ক্ষেত্রে। এই হলো গিয়ে জলবায়ু। এরপরে আমরা আসছি জীবজগৎ পয়েন্টে। জীবজগৎ পয়েন্টের ক্ষেত্রে আমরা কি বলতে পারি, জীবজগৎটাকে আমরা মূলত তো দুটো ভাগে ভাগ করেছি, উদ্ভিদ জগৎ আর প্রাণী জগৎ। তো উদ্ভিদ কিভাবে মাটি সৃষ্টিতে নিয়ন্ত্রক হিসেবে ভূমিকা পালন করে। দেখো, উদ্ভিদের যে মূল বা শেকড় সেটা মাটির একদম গভীর পর্যন্ত প্রবেশ করে। তাহলে মূল মাটির গভীর পর্যন্ত প্রবেশ করলে তার সঙ্গে সঙ্গে জলটাও মাটির ভেতর পর্যন্ত প্রবেশ করতে সাহায্য করছে উদ্ভিদ। তাছাড়া উদ্ভিদের যে এলাকায় উদ্ভিদ বেশি পরিমাণে গড়ে ওঠে, বেশি উদ্ভিদ পরিলক্ষিত হয়, সেখানে কি হবে, উদ্ভিদের শরীরের যে বিভিন্ন অংশ, দেহ যে বিভিন্ন অংশ, তার পাতা, কাণ্ড, ডালপালা, শেকড়, সেই সমস্তগুলো থেকে হিউমাস তৈরি হবে। হিউমাস সমৃদ্ধ মৃত্তিকা তাহলে দেখা যাবে যে অঞ্চলে উদ্ভিদের আধিক্য বেশি আর যেখানে উদ্ভিদের পরিমাণ কম সেখানে কিন্তু সহজে হিউমাস তৈরি হতে পারবে না। তাহলে এক্ষেত্রেও মৃত্তিকার ধরন ধারণ বা বৈশিষ্ট্যের পরিবর্তন হয়ে যাবে। উদ্ভিদ সমৃদ্ধ এলাকায় উদ্ভিদের বিভিন্ন অংশ থেকে সেইখানকার মাটির যে বৈশিষ্ট্য সেটা হয়ে উঠবে আম্লিক ধরনের। এই মাটির উদাহরণ হিসেবে তুমি হিউমাস মাটির কথা বলতে পারো, পর্জল মাটির কথা বলতে পারো। আর মাটি সৃষ্টির নিয়ন্ত্রক হিসেবে প্রাণী জগতের কথা কি বলা যায় না, যে সমস্ত প্রাণীরা মাটিতে বাস করে, যেমন তুমি কেঁচো বলতে পারো, ইঁদুর বলতে পারো, খরগোশ বলতে পারো, সাপ, পিঁপড়ে, উই, এই সমস্ত প্রাণী যারা কিনা মাটিতে বসবাস করে তারাও কিন্তু মাটিকে নিয়ন্ত্রিত করে, তার সৃষ্টিকে নিয়ন্ত্রণ করে। তোমরা এটা অনেক আগেই পড়ে চলে এসেছো যে কেঁচোকে বলা হয় তাকে কৃষকের বন্ধু বা চাষির বন্ধু। কেন? কারণ কেঁচো মাটিতে বসবাস করে এবং তার যে মল সেটা কি হচ্ছে, মাটিকে নাইট্রোজেন সমৃদ্ধ করে তোলে, ক্যালসিয়াম সমৃদ্ধ করে তোলে। তাই যে অঞ্চলের মাটিতে এই কেঁচোর বেশি আধিক্য দেখা যায় সেখানকার মাটির সঙ্গে অন্য জায়গায় যেখানে কিনা কেঁচোর পরিমাণ কম সেই জায়গার মাটির বৈশিষ্ট্যগত পরিবর্তন হয়ে যাবে। তাহলে এইগুলো হলো সক্রিয় যে নিয়ন্ত্রক বা অ্যাক্টিভ ফ্যাক্টর, সেগুলো আমরা আলোচনা করলাম। এরপরে আমরা চলে আসছি নিষ্ক্রিয় নিয়ন্ত্রক বা প্যাসিভ ফ্যাক্টরগুলো নিয়ে। সেখানে আমরা প্রথমেই যেটার কথা বলেছি সেটা হচ্ছে আদি শিলা বা মাতৃশিলা বা জনিত্রী শিলা। তো সেখানে আমরা জানি যে প্রথমেই যে শিলা গড়ে উঠেছিল সেটা হচ্ছে আগ্নেয় শিলা বা প্রাথমিক শিলা। এই যে প্রাথমিক শিলা, সেখানে কিন্তু সেই প্রাথমিক শিলা থেকে যখন মাটির সৃষ্টি হচ্ছে তখন মাটির যে সমস্ত ধর্ম রয়েছে, তার যে ভৌত ধর্ম, রাসায়নিক ধর্ম যেগুলো রয়েছে সেইগুলো কিন্তু অবশ্যই নিয়ন্ত্রিত হবে আদি শিলার দ্বারা। যেমন আমরা আদি বা মাতৃশিলা হিসেবে যদি আগ্নেয় শিলার কথা বলি, সেই আগ্নেয় শিলার যে একটা অংশ ব্যাসল্ট, সেই ব্যাসল্ট শিলা থেকে যখন মাটির সৃষ্টি হয় সেই মাটিটা কিরকম হবে, সেই মাটিটা মূলত হবে কৃষ্ণ মৃত্তিকা ধরনের। আবার অপেক্ষাকৃত নরম যে চুনাপাথর জাতীয় বা তোমার মার্বেল জাতীয় শিলা থেকে যখন মাটির সৃষ্টি হচ্ছে তখন সেখানে রেঞ্জিনা মাটি তৈরি হবে। তাছাড়া আদি শিলা যদি নরম প্রকৃতির হয় তাহলে সেখানে খুব তাড়াতাড়ি মাটি তৈরি হবে। আর আদি শিলা যদি শক্ত বা কঠিন প্রকৃতির হয় সেখানে কিন্তু মাটির সৃষ্টি হতে সময়ও বেশি লেগে যাবে, কারণ কঠিন শিলা সহজে চূর্ণ বিচূর্ণীকৃত হবে না, রেগলিতে পরিণত হতে সময় লাগলে মাটির সৃষ্টিও স্বাভাবিকভাবেই দেরি হবে। তো এই হলো আদি শিলার ভূমিকা। এরপরে আমরা যেটার কথা বলেছিলাম সেটা হচ্ছে রিলিফ অর্থাৎ ভূপ্রকৃতি। ভূপ্রকৃতি কিরকম ভূমিকা নেবে মাটির সৃষ্টির ক্ষেত্রে। দেখো, ভূপ্রকৃতি অর্থাৎ কি, ভূমির ঢাল। যেখানে ভূমির ঢাল বেশি হয়, স্লোপ যেখানে বেশি হয় সেখানে মাটি যেরকম গড়ে উঠবে, আর যেখানে মাটি সমতল প্রকৃতির সেখানকার মাটি একই রকম হতে পারে না। যেখানে মাটির ঢাল বেশি, ভূমির ঢাল বেশি, সেখানে কি হবে, মৃত্তিকা হবে অপরিণত প্রকৃতির, কারণ সেখানে স্টে করতে পারছে না, জলটা সহজেই ঢাল বেয়ে নেমে চলে আসছে। তাই মাটির ভেতর পর্যন্ত যদি জল প্রবেশ না করে তাহলে সমস্ত স্তরগুলো পরিলক্ষিত হবে না, অর্থাৎ অপরিণত মাটির সৃষ্টি হবে। আবার যেখানে মৃদু ঢাল
ঢাল হয়ে গেল বা প্রায় সমতল, সেখানে কিন্তু মৃত্তিকা বা মাটির প্রতিটা স্তর সংগঠিত হবে এবং সেখানে পরিণত শ্রেণীর মাটি গড়ে উঠবে। আর এই সমতল প্রকৃতির বা মৃদু ঢালযুক্ত অঞ্চলে কিন্তু মাটি যে তৈরি হবে তার গভীরতাটাও হবে অনেকটাই বেশি। এরপর আমরা আসি মাটি সৃষ্টির নিয়ন্ত্রক হিসাবে আরও একটা যে পয়েন্টের কথা বলেছিলাম, সেটা হচ্ছে সময়। সময়টা আমরা কিভাবে ব্যাখ্যা করতে পারি বা কিভাবে তোমরা বলতে পারো? দেখো, মৃত্তিকা সৃষ্টি হতে গেলে বহু বছর সময় লেগে যায়। সেই সময়টা কীরকম লাগে একটা উদাহরণ দিলেই তোমরা সেটা সহজেই বুঝতে পারবে। 2 থেকে 2.5 সেন্টিমিটার পুরু মাটির স্তর তৈরি হতে গেলে কয়েকশো বছর সময় লেগে যায়। 2 থেকে 2.5 সেন্টিমিটার, তোমরা এটা বুঝতেই পারছো কতটা পুরু, তোমাদের স্কেলের সেই আন্দাজটা তোমরা করতেই পারো। এই 2 থেকে 2.5 সেন্টিমিটার পুরু যদি মাটি সৃষ্টি হতে হয়, সেখানে সময় লাগে কয়েকশো বছর। সুতরাং মাটি সৃষ্টির ক্ষেত্রে সময় যে একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, সেটা অবশ্যই বলা যায়। যেখানে খুব তাড়াতাড়ি সহজেই মাটি গড়ে ওঠে, সেই মাটির পুরুত্ব বা গভীরতা কিন্তু বেশি হতে পারে না। আর যেখানে দীর্ঘ সময় ধরে, অনেকটা সময় ধরে যদি মৃত্তিকা সৃষ্টি হয়, তাহলে সেই মাটির পুরুত্ব বা গভীরতাও অনেক বেশি হয়। তো এই হচ্ছে সমস্ত নিয়ন্ত্রক যেগুলো কিনা মাটি সৃষ্টির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সাধারণত এই সমস্ত নিয়ন্ত্রকগুলো নিয়ে প্রশ্ন আসে না, কোনো নির্দিষ্ট করে একটা বা দুটোর উল্লেখ করে দেওয়া হয়। তো তোমাদের প্রশ্ন যেমন আসবে সেই অনুযায়ী তোমরা উত্তর লেখার চেষ্টা করবে। মূলত 5 মার্কের ক্ষেত্রেই এই প্রশ্নটা আসে। সেখানে পয়েন্ট আকারে যেভাবে বললাম সেইগুলো যদি, আর এই পয়েন্টগুলো মনে রাখলে তোমরা অতি সহজেই লিখতে পারবে। পয়েন্ট আকারে অবশ্যই লেখার চেষ্টা করবে, তাহলেই কিন্তু পরীক্ষকের কাছ থেকে তুমি পূর্ণ যে মার্ক বা ফুল মার্কস সেটা কিন্তু তুমি আদায় করে নিতে পারবে। তোমাদের বোঝার উপযোগী করে যতটা সহজভাবে বলা সম্ভব সেটা বলার চেষ্টা করেছি। যদি তোমার এই ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে। তুমি যদি এসপি ম্যাম ক্লাস এডুকেশন চ্যানেলে প্রথম হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাকে অল করে রাখবে। এই রকমই গুরুত্বপূর্ণ ভিডিও পেতে গেলে, এইরকমই গুরুত্বপূর্ণ ক্লাসগুলো পেতে গেলে বা সাজেশন ভিত্তিক ভিডিও পেতে গেলে তোমাকে চ্যানেলটাকে ফলো করতে হবে, চ্যানেলের সঙ্গে থাকতে হবে। আজ এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো।